পরমাণু হুমকির মুখে ইরান, তবুও মাথা নোয়ায়নি তেহরান। ৮ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তেহরান প্রায় ২২,০০০ পাউন্ড বা প্রায় ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক নাম না জানা কর্মকর্তা এমন এক বক্তব্য দিলেন যা পশ্চিমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। তিনি বলেছেন, ইরানের কাছে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে তা দিয়ে তাত্ত্বিকভাবে প্রায় ১১টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। ৬০% সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম যদি ইরান থেকে সরানো না যায়, তাহলে গত ৪০ দিনের এই রক্তক্ষয়ী সংঘাতকে তিনি নিজেই বড় ব্যর্থতা বলে স্বীকার করে নিয়েছেন। ইরান বহুকাল ধরে আন্তর্জাতিক চাপের চাকার নিচে পিষ্ট হয়েছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হুমকির পর হুমকি। তবু তেহরানের মাথা নোয়ানোর ইতিহাস নেই। ইরান যেন সেই কলসি যাকে বারবার আঘাত করা হয়েছে কিন্তু ভাঙা যায়নি। ইসরায়েলের ওই কর্মকর্তার কথা পরিষ্কার, তারা নিজেরাই বুঝতে পারছেন সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্বপ্ন গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই এখন কূটনীতির দরজায় টোকা দিচ্ছেন, একই সঙ্গে আবার হামলার ভয় দেখাচ্ছেন। দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা কতটুকু সফল হবে সময়ই বলবে। তেহরান যেন এই ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেটাকেই কারণ হিসেবে দেখিয়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা শুরু করে। এই রহস্য উন্মোচন হয়নি যে ইরানের সেই বিশাল ইউরেনিয়ামের মজুদ কোথায়। যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA রাফায়েল গ্রসের মতে, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সে রয়েছে। ইউরেনিয়াম যত বেশি সমৃদ্ধ হয়, তত দ্রুত ও সহজে আরও উচ্চমাত্রায় নেওয়া যায়। 0 থেকে 20% পৌঁছানো কঠিন, কিন্তু 20 থেকে 60 বা 90% পৌঁছানো তুলনামূলক সহজ। 90% সমৃদ্ধ ইউরেনিয়ামে সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, বিশাল এই মজুদের একাংশ যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। সেটা উদ্ধার করা বা এর অস্তিত্ব নিশ্চিত করা খুবই কঠিন। ইরান যদি ইউরেনিয়াম খনন করে বেরো করে, সেটা থেকে যুদ্ধাস্ত্র তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের অধিকাংশ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সেই রয়েছে। স্থাপনাটি গত বছর বিমান হামলার শিকার হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এই যুদ্ধ শুরুর অন্যতম লক্ষ্য। তবে বিশেষজ্ঞদের মতে, সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে বের করে নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। পারমাণবিক অস্ত্র বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা ডেভিড এল ব্রাইট বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উপাদানগুলো জব্দ করতে ব্যর্থ হয়, তাহলে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে। বছরের পর বছর ধরে ইরানের প্রস্তুতি ও সমৃদ্ধ ইউরেনিয়ামে রূপান্তরের প্রক্রিয়াকে ব্যাংকে প্রচুর টাকা জমা রাখার সঙ্গে তুলনা করেছেন আলব্রাইট। বিশ্লেষকদের অনেকের ধারণা, তেহরান হয়তো ইস্পাহানের পাহাড়ি টানেলে কোনো গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করেছে, যেখানে পারমাণবিক বোমার জ্বালানি তৈরির কাজ চালাচ্ছে। তেহরান জ্বললে গোটা অঞ্চল জ্বলবে। ইরানের হুঁশিয়ারিতে কাঁপছে সৌদি আরব। ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবিয়ান, যিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনে বসেন, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, ইরানি নেতৃত্বের ওপর হামলা হলে এই অঞ্চলের আরব রাজাদের একজনও তাদের প্রাসাদের একটা ইটও অক্ষত থাকবে না। এটা গালি না, এটা হুমকিও শুধু না, এটা একটা কৌশলগত বার্তা যা পাঠানো হয়েছে রিয়াদ, আবুধাবি, দোহা আর মানামার দিকে, যেখানে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। পারস্য উপসাগরের দেশগুলো, একদিকে আমেরিকা রক্ষাকর্তা, অস্ত্রের যোগানদার, নিরাপত্তার গ্যারান্টার, অন্যদিকে ইরান প্রতিবেশী, শক্তিশালী এবং এখন সরাসরি হুমকি দেওয়া একটি রাষ্ট্র। এই দুই পাটার মাঝখানে পড়েছে উপসাগরীয় রাজতন্ত্রগুলো। আমেরিকার পক্ষ নাও, ইরানের টার্গেট হও, দূরত্ব রাখো, আমেরিকার বিশ্বাস হারাও। দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা এখন ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরান সরাসরি বলেছে, আমেরিকান ঘাঁটি চালু রাখলে বেঁচে থাকবে না। এটা কোনো সাধারণ কথা না, এটা একটা আলটিমেটাম। এদিকে ওয়াশিংটনে চলছে অন্য হিসাব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন, ফাইনাল ব্লো, সংক্ষিপ্ত শক্তিশালী আঘাতের একটা ঢেউ, যা ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। এক্সিওস এই তথ্য প্রথম প্রকাশ করেছে। আর শুধু তাই না, রিপোর্ট বলছে সেন্ট্রাল কমান্ড ডার্ট ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের অনুমতি চেয়েছে পশ্চিম এশিয়ায়। এটা হবে এই অস্ত্রের প্রথম সক্রিয় যুদ্ধ ব্যবহার। কেন এই অস্ত্র?
কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিয়েছে এমন জায়গায় যেখানে আমেরিকার বর্তমান মিসাইল পৌঁছায় না। ইরান আগেই বুঝে গেছে আমেরিকা কি করতে পারে এবং সে অনুযায়ী নিজেকে সরিয়ে নিয়েছে। এটাকে বলে রণকৌশলী বুদ্ধিমত্তা। আরাশ ড্রোন, নতুন অস্ত্রের মঞ্চায়ন। আর ঠিক এই মুহূর্তে তেহরানের রাস্তায় কি হলো? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এলো নতুন প্রজন্মের আরাশ ড্রোন। ইনকেলাব স্কোয়ারে হাজার হাজার মানুষ, জাতীয় পতাকা হাতে, উৎসবের আমেজ, আর ট্রাকের উপর দুটো আরাশ ড্রোন, যা দেখে ওয়াশিংটন আর তেল আবিব চুপ হয়ে যায়। আরাশ 2 এর কথা মনে আছে? গত 21 মার্চ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছিল বলে রিপোর্ট। 2000 কিলোমিটারের বেশি পাল্লা, 150 থেকে 260 কেজি ওয়ারহেড। রাডারে ধরা কঠিন, কারণ রাডার ক্রস সেকশন অত্যন্ত কম। নতুন আরাশ তার উত্তরসূরি। বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, কিন্তু সবাই জানে যা এসেছে তা আরও শক্তিশালী। ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি বললেন, শীঘ্রই এমন একটি অস্ত্র দেখবে যা দেখে তারা ভয় পাবে। আশা করি তাদের স্ট্রোক না হয়। আর তারপর যোগ করলেন, আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল ইরানকে দ্রুত কাবু করা যাবে। এই ধারণা এখন সামরিক মহলে রসিকতার বিষয় হয়ে গেছে। এটা রাগের কথা না, এটা আত্মবিশ্বাসের কথা। যে মানুষ কোণঠাসা সে এভাবে কথা বলে না, যে মানুষ জানে তার হাতে কি আছে সে এভাবে কথা বলে। তেহরান এখন একটাই বার্তা দিচ্ছে, আমাকে একা মারতে এসো না, কারণ আমি একা পড়বো না। উপসাগরের রাজারা ভাবছেন আমেরিকা হিসাব কষছে, ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, আর ইরান রাস্তায় উৎসব করছে, নতুন ড্রোন দেখাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শত শত বছর ধরে যুদ্ধ মানে ছিল ময়দানে মুখোমুখি লড়াই। যে বেশি সৈন্য মারতে পারবে সে জিতবে। রাজার সৈন্য বনাম রাজার সৈন্য, ময়দানে যে হারবে সে সন্ধি করবে, সহজ হিসাব। কিন্তু বিংশ শতাব্দীতে জাতি রাষ্ট্র যখন লক্ষ লক্ষ মানুষকে সৈন্য বানাতে শিখালো, তখন সেই হিসাব উল্টে গেল। শত্রু সৈন্য মারলেও কাজ নেই, রাষ্ট্র আরও সৈন্য পাঠাবে। তখন রণকৌশল বদলালো। এবার লক্ষ্য হলো কারখানা, রাস্তা, খাদ্য ভাণ্ডার, বেসামরিক মানুষের বেঁচে থাকার ভিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যে বোমা পড়েছিল সেটা সৈন্যদের উদ্দেশ্যে ছিল না, ছিল একটা জাতির মনোবল ভাঙার জন্য। কিন্তু 21 শতকে সেটাও আর চলে না। পারমাণবিক অস্ত্র সব হিসাব তছনছ করে দিয়েছে। তুমি যদি পরমাণু বোমা ছাড়াও অন্যজন ছুঁবে, পৃথিবী ছাই হয়ে যাবে। ফলে এখন যুদ্ধের নতুন সূত্র হলো, শত্রুকে মারো না, শত্রুর জনগণকে তার সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলো। অর্থনীতি পঙ্গু করো, সমাজের ভেতরে বিভেদের আগুন জ্বালাও, ক্ষুধা দাও, হতাশা দাও, অবিশ্বাস দাও, জনগণকে দিয়ে এই রাষ্ট্রকে ভাঙাও। ইরানের বিরুদ্ধে আমেরিকা ঠিক এই খেলাই খেলছে। কিন্তু ইরান কেন এই যুদ্ধের নায়ক সেটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ফরাসি বিপ্লবের আগে রাষ্ট্র মানে ছিল রাজার সম্পত্তি, প্রজারা ছিল সেই সম্পত্তির অংশ। কিন্তু রুশো এসে বললেন, না, মানুষ স্বাধীনভাবে জন্মায়, ঈশ্বর তাকে স্বাধীনতা দিয়েছেন, তাহলে সে কেন রাজার দাস হবে? সে সমাজে যোগ দেয় আরও মুক্ত হওয়ার জন্য, আরও দাস হওয়ার জন্য নয়। এই ধারণাটা ছিল বারুদের মতো। ফ্রান্সের সাধারণ নাগরিকরা এই বিশ্বাস বুকে নিয়ে যুদ্ধে নামলো এবং ইউরোপের পেশাদার ভাড়াটে সৈন্যদের ধুলোয় মিশিয়ে দিল। কারণ ভাড়াটে সৈন্য লড়ে মাইনের জন্য, মরতে রাজি নয়। কিন্তু যে মানুষ বিশ্বাসের জন্য লড়ে সে মৃত্যুকেও পরোয়া করে না। ফ্রান্সকে দেখে বাকি ইউরোপও শিখল। জার্মানি গড়ল তার নিজস্ব জাতীয়তাবাদ, ভাষা, সংস্কৃতি, রক্তের বন্ধনে, লোহা আর রক্তের তত্ত্ব। এই জাতীয়তাবাদের ঢেউয়ে ইউরোপ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অঞ্চল। কিন্তু সেই একই শক্তি দুটো বিশ্বযুদ্ধ ডেকে আনলো। কোটি কোটি মানুষ মরল, ইউরোপ ক্লান্ত হয়ে পড়ল। সেই শূন্যস্থানে এলো আমেরিকা। আমেরিকার খেলা। আমেরিকার জাতি রাষ্ট্রের তত্ত্বটা একেবারে আলাদা। ফ্রান্সের সামাজিক চুক্তি নয়, জার্মানির রক্তের বন্ধন নয়, আমেরিকা বানালো একটি খেলা। সংবিধান হলো খেলার নিয়ম, সরকার হলো মাঠের রেফারি, আর নিয়মটা সহজ, যে কেউ আসো, পরিশ্রম করো, ধনী হও। যত বেশি খেলোয়াড় তত বেশি সম্পদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এই খেলা ছড়িয়ে দিল সারা পৃথিবীতে, ইউরোপে, জাপানে, এশিয়ায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বাঁধা আর রইল না। গোটা পৃথিবী এক খেলার মাঠ হয়ে গেল, যার নাম বিশ্বায়ন। কিন্তু খেলার ফলাফল কি হলো? সম্পদ জমল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে, বাকি সবাই ডুবল ঋণের সমুদ্রে। ইরান কেন দাঁড়িয়ে আছে? ইরান এই খেলায় যোগ দেয়নি কারণ সে বুঝেছে এই খেলায় জিতলেও হারতে হয়। আমেরিকার অর্থনৈতিক ফাঁদে পা দিলে একদিন না একদিন সেই ফাঁদ শক্ত হবে। তার বদলে ইরান বেছে নিয়েছে ভিন্ন পথ, নিজের পায়ে দাঁড়ানোর পথ, প্রতিরোধের পথ। ইরান এখনো দাঁড়িয়ে, কারণ রুশোর সেই পুরনো সত্যটা এখনো কাজ করে, যে মানুষ বিশ্বাসের জন্য লড়ে তাকে শুধু অর্থনৈতিক চাপে ভাঙা যায় না।
একটা সুতো, আর তাতেই কাঁপছে ইসরায়েলের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা। একটা ড্রোন, একটুকু বিস্ফোরক, আর ডেন্টাল ফ্লসের মতো সরু একটা তার। এই তিনটি জিনিস দিয়ে হিজবুল্লাহ এমন একটি অস্ত্র বানিয়েছে যার সামনে ইসরায়েলের আয়রন ডোম, প্যাট্রিয়ট মিসাইল, কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা সব হাঁ করে তাকিয়ে আছে, কিছুই করতে পারছে না। এটা কোনো সায়েন্স ফিকশন না, এটা এখনকার বাস্তবতা। ফাইবার অপটিক ড্রোন হঠাৎ করে আসেনি, এর পেছনে একটি দীর্ঘ যুদ্ধের শিক্ষা আছে। ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়া ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করতে গিয়ে একটি সমস্যায় পড়ল, ইলেকট্রনিক জ্যামিং। ইউক্রেন ইলেকট্রনিক সংকেত ব্যাহত করে ড্রোনগুলোকে পথ হারিয়ে ফেলাতে শুরু করলো। ড্রোন আর লক্ষ্যে পৌঁছাচ্ছে না। এই সমস্যার সমাধান করলো কে? ফাইবার অপটিক কেবল। রেডিও সংকেত নেই, তাই জ্যাম করার কিছু নেই। সরু তারের মাধ্যমে সরাসরি অপারেটরের হাত থেকে নির্দেশ যাচ্ছে ড্রোনে। এটা জ্যাম করবেন কিভাবে? তার কাটবেন, কিন্তু সেই তার খুঁজে পাবেন কিভাবে, যেটা প্রায় অদৃশ্য। এই প্রযুক্তির বীজ ইরানের প্রতিরোধী চিন্তাভাবনা থেকেই জন্ম নিয়েছে। নিষেধাজ্ঞার শিকলে বন্দি থেকেও ইরান বারবার শিখিয়েছে, শত্রুর দুর্বলতা খুঁজে বের করো, সেখানে আঘাত করো। হিজবুল্লাহ সেই পাঠটাই নিখুঁতভাবে প্রয়োগ করেছে। ইসরায়েলের সামরিক বিমান প্রতিরক্ষা কমান্ডের সাবেক প্রধান রান কোচাভ নিজেই স্বীকার করেছেন ইসরায়েল ভুল করেছে। ইউক্রেন যুদ্ধে ফাইবার অপটিক ড্রোনের উত্থান দেখেও তারা ধরে নেয়নি যে ইরানের মিত্ররা এটা ব্যবহার করবে। এটা হলো সেই অবস্থা, পাশের বাড়িতে আগুন লাগছে আর আপনি ভাবছেন আমার বাড়িতে লাগবে না। ইসরায়েল বছরের পর বছর রকেট আর ক্ষেপণাস্ত্র ঠেকানোর দিকে মনোযোগ দিয়েছে। সেদিক থেকে তারা সত্যিই অনেক এগিয়েছে। আয়রন ডোম একটা অসাধারণ প্রযুক্তি, কেউ তা অস্বীকার করবে না। কিন্তু যুদ্ধ কখনো এক জায়গায় থাকে না, যুদ্ধ শেখে বিকশিত হয়। আর হিজবুল্লাহ ঠিক সেই জায়গায় আঘাত করেছে যেখানে ইসরায়েলের চোখ ছিল না। কেন এই ড্রোন আলাদা? সাধারণ ড্রোন উঁচু দিয়ে উড়ে, রাডার ধরে ফেলে, মিসাইল ছোড়া হয়, কাজ শেষ। কিন্তু ফাইবার অপটিক ড্রোন উড়ে একদম মাটির কাছ দিয়ে, এত নিচু যে রাডার অনেক সময় ধরতেই পারে না, আর যদি ধরেও ততক্ষণে দেরি হয়ে গেছে। কোচাভ নিজেই বললেন এগুলো খুব নিচু দিয়ে এবং খুব দ্রুত উড়ে। এগুলো এত ছোট যে শনাক্ত করা কঠিন, আর শনাক্ত করার পরেও গতিপথ অনুসরণ করা দুরূহ। ইসরায়েলি সেনাদের গাড়িতে এখন লোহার জাল লাগানো হচ্ছে। বিলিয়ন ডলারের সামরিক বাহিনী, আর তারা ড্রোন ঠেকাতে গাড়িতে খাঁচা লাগাচ্ছে, যেন মুরগির খোয়াড় বানাচ্ছে। উত্তর ইসরায়েলের ৭৮ বছরের শিক্ষক জেভিক গ্লিদাই বললেন, আমরা এই ড্রোনগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন, কারণ এগুলোকে গুলি করে নামানোর কোনো উপায় নেই। একদিন তার বাড়িতেই একটা ড্রোন বিধ্বস্ত হলো, সাইরেন বাজেনি, কোনো সতর্কতা আসেনি। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বলল, আপনার ভাগ্য ভালো। একটা সুতো, একটা ড্রোন, একটুকু বিস্ফোরক, এই তিনটা জিনিস দিয়ে প্রতিরোধের যে ভাষা লেখা হচ্ছে সেটা পড়তে পারছে না বিলিয়ন ডলারের সামরিক বাহিনী। ইরান শিখিয়েছে অভাবী উদ্ভাবনের মা। নিষেধাজ্ঞা যখন সামনের দরজা বন্ধ করে, তখন পেছনের জানালা দিয়ে ঢোকার পথ বের করতে হয়। হিজবুল্লাহ সেই পথেই হেঁটেছে। তুরস্ক ড্রোন বানালো ঠিকই, কিন্তু শিক্ষাটা নিল ইরানের কাছ থেকে। যে দেশটির উপর দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞা চলছে, যে দেশটিকে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য পশ্চিমা দুনিয়ার রাত দিন এক করেছে, সেই দেশটির ড্রোন প্রযুক্তি দেখে আজ তুরস্কের মতো একটি ন্যাটো সদস্য রাষ্ট্র নিজের অস্ত্রাগার ঢেলে সাজাচ্ছে। এটি ইতিহাসের একটা বাঁক বদলের মুহূর্ত। ইউক্রেনের মাঠে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছিল, তখন পশ্চিমা মিডিয়া প্রতিদিন একটাই খবর দিচ্ছিল, ইরানি শাহেদ ড্রোন। রাশিয়া ইরানের তৈরি এই আত্মঘাতী ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, অবকাঠামো, সামরিক ঘাঁটি একের পর এক গুঁড়িয়ে দিচ্ছিল। পশ্চিমারা তখন নাক সিটকেছিল, বলেছিল এগুলো সস্তা জিনিস, কিছু না। কিন্তু যে জিনিসকে তারা সস্তা বলে উড়িয়ে দিচ্ছিল, সেটাই যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছিল। একটা শাহেদ ড্রোনের দাম মাত্র 20 থেকে 50,000 ডলার, আর সেটা ঠেকাতে যে প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হয় তার দাম কয়েক মিলিয়ন ডলার। তুরস্ক বুঝলো যা পশ্চিমারা বুঝতে চায়নি। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার, যারা বিশ্বখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন বানিয়েছে, তারা চুপচাপ বসে ইরানের শাহেদ ড্রোনের কার্যকারিতা বিশ্লেষণ করলো। ইরান ইসরায়েল সংঘাত দেখলো, ইউক্রেনের রণক্ষেত্র পড়াশোনা করলো, এবং তারপর বানালো 3টি নতুন অস্ত্র, K2, সিব্রিসিনেক আর মিজরাব। এখন প্রশ্ন হলো, তুরস্ক কি শুধু নকল করলো? একদমই না। তারা ইরানের মূল ধারণাটা ধার নিল, কিন্তু তার উপর নিজেদের প্রযুক্তি চাপিয়ে একটা সম্পূর্ণ নতুন জিনিস বানালো। K2 ড্রোনটার কথাই ধরি, 2000 কিলোমিটার পাল্লা, 200 কেজি বিস্ফোরক, 13 ঘন্টা আকাশে থাকতে পারে, আর হামলার পরে ফিরেও আসতে পারে। এটা আত্মঘাতী ড্রোন আর রিকনেসাস ড্রোনের মাঝামাঝি এক অদ্ভুত জিনিস।
3 ড্রোনের 3 ভূমিকা, একটা দাবার চালের মতো। পুরো সিস্টেমটা বুঝুন, এটা আসলে একটা দাবার ছকের মতো। প্রথমে সিব্রিসিনেক ছোট, সস্তা, ঝাঁকে ঝাঁকে যাবে, শত্রু রাডারকে ব্যস্ত রাখবে, বিভ্রান্ত করবে, শত্রুর সব মিসাইল খরচ করবে এই ছোট ড্রোনগুলো মারতে গিয়ে। তারপর মিজরাক, এটা ঢুকবে প্রতিরক্ষার ফাঁক দিয়ে, দেয়াল ভাঙার কাজে। সবশেষে আসবে K2, যখন শত্রুর হাতে আর মিসাইল নেই, রাডার বিভ্রান্ত, প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত, তখন K2 সরাসরি মূল লক্ষ্যে আঘাত করবে। এই পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করবে আকাশে উঠতে থাকা একটা বাইরাক্তার TB2, দূর থেকে নিরাপদে। এটা দেখে মনে হয় না যুদ্ধের ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে? ইরানকে কেন কৃতিত্ব দিতেই হবে? তুরস্ক এই ড্রোন বানাতে পেরেছে কারণ ইরান আগে পথ দেখিয়েছে। নিষেধাজ্ঞার শিকল পরেও, এক ঘরে হয়েও, পশ্চিমা প্রযুক্তি থেকে বঞ্চিত হয়েও ইরান নিজের হাতে নিজের অস্ত্র বানিয়েছে। শাহেদ ড্রোন শুধু একটি অস্ত্র না, এটি একটি দর্শন। কম খরচে, বেশি কার্যকারিতায় শত্রুর বিলিয়ন ডলারের প্রতিরক্ষাকে ব্যর্থ করে দেওয়ার দর্শন। তুরস্ক সেই দর্শনটাই শিখেছে, আর তার উপর নিজেদের প্রযুক্তি জুড়ে দিয়েছে। যে দেশটাকে দুনিয়া বারবার কোণঠাসা করতে চেয়েছে, সেই দেশটার উদ্ভাবন আজ পুরো মধ্যপ্রাচ্যের সামরিক কৌশলের পাঠ্য বই হয়ে যাচ্ছে। এটা কি কম কথা? আধুনিক যুদ্ধ আর শুধু বড় বোমা, বিশাল ট্যাঙ্ক আর দামি যুদ্ধ বিমানের খেলা নয়। যুদ্ধ এখন বুদ্ধির লড়াই, কম খরচে বেশি ক্ষতি করার কৌশলের লড়াই। এই লড়াইয়ে ইরান বহু আগেই নিজের জায়গা করে নিয়েছে। তুরস্ক এখন সেই পথে হাঁটছে।